নির্বাচিত হয়েই এবার সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। সরকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাক। বাংলাদেশের হাওয়া এখানে ঢুকাতে চায়, সেসব হবে না। যা পিসি তুই চলে যা, কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে। হ্যাঁ দর্শক, পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসার পরক্ষণেই যখন তাদের প্রথম কাজ হওয়া কথা ছিল নিজেদের রাজ্যের অভ্যন্তরীণ উন্নয়ন বা প্রশাসনিক কাঠামোর সংস্কার করা, ঠিক তখনই তারা প্রথম লক্ষ্যবস্তু বানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে। কট্টরপন্থী বিজেপি এবং তাদের শীর্ষ নেতৃত্ব ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দের এক অতি উৎসাহী এবং আগ্রাসী ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির গোপন সূত্রের বরাতে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গে এতকাল তৃণমূল সরকার থাকায় কেন্দ্র ও রাজ্যের নীতিগত পার্থক্যের কারণে যে পরিকল্পনাগুলো বিজেপি বাস্তবায়ন করতে পারেনি, এখন ডাবল ইঞ্জিন সরকার পেয়ে তারা সেই অপূর্ণ লক্ষ্যগুলো পূরণে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু দর্শক, এই সীমান্ত বেড়া নির্মাণের আড়ালে আসলে ভারতের সুদূর প্রসারী উদ্দেশ্য কি? কেন তারা ৪৫ দিনের এমন অবিশ্বাস্য আল্টিমেটাম দিল? এর ফলে বাংলাদেশের কি কি অপূরণীয় কৌশলগত ক্ষতি হতে যাচ্ছে? আন্তর্জাতিক আইন এখানে কি বলছে? আর বাংলাদেশের জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে সুগভীর রূপরেখা দিল্লি থেকে তৈরি করা হয়েছে, তা আজ আমরা ডেটা ও উপাত্তের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটিতে কোনো অপ্রয়োজনীয় কথা নেই, তাই শেষ পর্যন্ত যুক্ত থাকুন। বিএসএফের কার্যপরিধি বৃদ্ধি এবং সীমান্তে মনস্তাত্ত্বিক চাপ। প্রথমেই আসি এই সীমান্ত বেড়ার সাথে সরাসরি যুক্ত বিএসএফের ক্ষমতা বৃদ্ধির অত্যন্ত উদ্বেগজনক বিষয়টিতে। ২০২১ সালে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার একটি প্রশাসনিক নির্দেশিকা জারি করেছিল, যেখানে পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফের কার্যপরিধি সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এতদিন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে পূর্বতন সরকার এর তীব্র বিরোধিতা করেছিল, কিন্তু এখন বিজেপি ক্ষমতায় আসায় এই নিয়ম পুরোদমে কার্যকর হতে যাচ্ছে। এর সোজা অর্থ হল বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের ভেতরের ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ এখন যে কোনো সময় তল্লাশি এবং অভিযান চালাতে পারবে। এই সিদ্ধান্ত মূলত সীমান্ত এলাকাকে এক চরম অস্থিতিশীল এবং কড়া নজরদারির অঞ্চলে পরিণত করবে। এতে সীমান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর মনস্তাত্ত্বিক এবং পারিপার্শ্বিক উভয় ধরনের চাপ বহুগুণ বেড়ে যাবে। বিএসএফ এবং পুলিশের এই যৌথ অভিযানের নামে সীমান্তে যে এক ধরনের ভয়ের পরিবেশ কায়েম হবে, তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর অর্থনীতি, কৃষি এবং সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রার উপর। বেড়া নির্মাণের আড়ালে বাংলাদেশের জমি নিয়ন্ত্রণের সুকৌশল। দর্শক, এবার আসুন সবচেয়ে স্পর্শকাতর বিষয়টিতে। যখনই সীমান্ত বেড়া নির্মাণের কথা ওঠে, তখনই এর আড়ালে লুকিয়ে থাকে বাংলাদেশের ভূমি নিজেদের অংশে নিয়ে যাওয়ার এক সুপ্ত বাসনা। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা আইন এবং ১৯৭৫ সালের ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তির গাইডলাইন অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে অন্তত ১৫০ গজের ভেতরে কোনো দেশ কোনো ধরনের স্থায়ী স্থাপনা, আত্মরক্ষামূলক দেওয়াল বা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। এটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড বা বাফার জোন। কিন্তু অতীত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিবেশী দেশটি অনেক ক্ষেত্রেই এই আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকে না। তারা সবসময়ই চেষ্টা করে জিরো লাইনের একদম গা ঘেঁষে বা অনেক ক্ষেত্রে জিরো লাইন পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে। এর ফলে সবচেয়ে বড় যে মানবিক এবং অর্থনৈতিক বিপর্যয়টি ঘটে, তা হলো বাংলাদেশের হাজার হাজার প্রান্তিক কৃষকের আবাদি জমি সেই বেড়ার ওপারে অর্থাৎ ভারতের অংশে আটকে পড়ে যায়। বাংলাদেশি কৃষকরা নিজেদের পৈতৃক জমিতে চাষাবাদ করতে গেলে নানা ধরনের হয়রানি ও অমানবিক আচরণের শিকার হন। মুহুরীচর, পাদুয়া বা রৌমারী সীমান্তে অতীতের একাধিক ঘটনা প্রমাণ করে যে বেড়া নির্মাণের নামে কৌশলে বাংলাদেশের জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রবণতা তাদের রয়েছে। বর্তমান সরকারের এই ৪৫ দিনের তাড়াহুড়োর প্রজেক্ট মূলত জিরো লাইন লঙ্ঘন করে বাংলাদেশের জমি নিজেদের দিকে নিয়ে যাওয়ারই একটি নতুন কৌশল কিনা, তা নিয়ে কূটনৈতিক মহলে তীব্র সংশয় রয়েছে। নদী সীমান্তে বেড়া এবং কৃত্রিম বন্যার ফাঁদ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের একটি বড় অংশই হল নদীমাতৃক।
আন্তর্জাতিক পানি প্রবাহ আইন বা ইউএন ওয়াটারকোর্স কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে বা বাধাগ্রস্ত করে কোনো স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি যদি তা ভাটির দেশের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে। কিন্তু নদী সীমান্তে যখন বেড়া বা স্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তখন স্বভাবতই পানির স্বাভাবিক গতিপথ আটকে যায়। এর ফলে বর্ষাকালে সেই পানি উপচে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় কৃত্রিম বন্যায় সৃষ্টি করে। এই কৃত্রিম বন্যার কারণে বাংলাদেশের কৃষি খাতে হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে সেই কাঠামোর কারণে বাংলাদেশ তার ন্যায্য ও প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হয়, যার ফলে উত্তরাঞ্চলে খরা দেখা দেয়। বেড়া নির্মাণের এই নতুন মেগা প্রকল্প বাংলাদেশের পরিবেশ, কৃষি ব্যবস্থা এবং নদী শাসনের জন্য এক বিশাল অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। সিএএ, এনআরসি এবং পুশব্যাকের ব্লুপ্রিন্ট। খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, হঠাৎ কেন ভারতের এই কাঁটাতারের বেড়া সম্পূর্ণ নিশ্ছিদ্র করার এত তাড়া? এর পেছনের সবচেয়ে গভীর কারণটি হল সিএএ এবং এনআরসি। এতদিন এই বিতর্কিত নাগরিকত্ব আইনগুলো পশ্চিমবঙ্গে সেভাবে বাস্তবায়িত হতে পারেনি, কিন্তু এখন তাদের মূল লক্ষ্যই হল পশ্চিমবঙ্গের লাখ লাখ বাংলাভাষী মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে তাদের নাগরিকত্ব বাতিল করা। নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর এই বিপুল সংখ্যক মানুষকে কোথায় পাঠানো হবে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে বেড়া নির্মাণের ৪৫ দিনের প্রজেক্টে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাস্টার প্ল্যান হল এই লাখ লাখ রাষ্ট্রহীন মানুষকে ডিটেনশন ক্যাম্পে না রেখে অত্যন্ত কৌশলে বাংলাদেশের দিকে পুশব্যাক করা বা ঠেলে দেওয়া। আর একবার যদি তাদের জোর করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর দ্রুত গতিতে এই নতুন বেড়া দিয়ে সীমান্ত পুরোপুরি সিলগালা করে দেওয়া হবে, যাতে তারা আর কোনোদিন ওপারে ফিরতে না পারে। এটি মূলত বাংলাদেশের ঘাড়ের উপর একটি ডেমোগ্রাফিক বা জনতাত্ত্বিক চাপিয়ে দেওয়ার সুপরিকল্পিত ছক। বিভিন্ন তদন্তকারী সংস্থার নামে এখন পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরপকড় চালানোর কথা শোনা যাচ্ছে, তার চূড়ান্ত পরিণতি হিসেবে এই পুশব্যাকের নীরব শিকার হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের এখন কি করা উচিত? আন্তর্জাতিক আইন ও ট্রানজিট কার্ড। এই মুহূর্তে বাংলাদেশের সামনে নীরব কূটনীতি করার বা বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশকে অত্যন্ত শক্ত, যৌক্তিক এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। প্রথমত, বর্ডার গার্ড বাংলাদেশকে বা বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখতে হবে। জিরো লাইনের ১৫০ গজের ভেতরে যেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো ধরনের স্থায়ী কাঠামো তৈরি না হয়, তার জন্য বিজিবিকে কঠোর কূটনৈতিক ও মাঠ পর্যায়ের প্রতিরোধ করে তুলতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের হাতে একটি বিশাল ট্রাম্প কার্ড রয়েছে, তা হলো ট্রানজিট এবং কানেক্টিভিটি। প্রতিবেশী রাষ্ট্র তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন এবং যোগাযোগের জন্য বাংলাদেশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে শুরু করে রেল ও সড়ক ট্রানজিটের যে বিশাল সুবিধা বাংলাদেশ দিয়ে আসছে, সেগুলোকে এখন দর কষাকষির অত্যন্ত শক্তিশালী হাতিয়ার বা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করতে হবে। ঢাকাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে যে জিরো লাইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ এবং পুশব্যাকের মতো কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ তার সমস্ত ট্রানজিট সুবিধা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। কূটনীতিতে নিজের অবস্থান শক্ত না করলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কখনোই সমমর্যাদা পাওয়া যায় না। দর্শক, নতুন সরকারের এই ৪৫ দিনের আলটিমেটাম বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। এখন আর শুধু আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ নেই, প্রয়োজন কঠোর বাস্তববাদী নীতি। আপনাদের কি মনে হয় এই বেড়া নির্মাণের আড়ালে জমি নিয়ন্ত্রণ এবং পুশব্যাকের এই সুপরিকল্পিত ছক ঠেকাতে বাংলাদেশের বর্তমান সরকারের ঠিক কী ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া দিতে এলে কি বাংলাদেশের ট্রানজিট সুবিধা বন্ধ করে দেওয়া উচিত? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং সুচিন্তিত মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেশের স্বার্থ সংশ্লিষ্ট এমন আরও হাই ভ্যালু এবং তথ্যবহুল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল আপনার রাজনীতি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। দেশের রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি সবকিছুর নির্ভুল বিশ্লেষণ পাবেন এখানেই।